রোশনি বাথরুমে ঢুকেই কাপড় খুলে ফেললো, তারপর মোবাইলটা নিয়ে টিকটক ভিডিও করতে লাগলো। হ্যালো টিকটক ফ্রেন্ডস, আমি আপনাদের সবার প্রিয় অ্যাঞ্জেল রোশনি। আপনারা আমার সব ধরনের টিকটক ভিডিও পছন্দ করেন। অনেকেই কমেন্ট করে লিখেন বাথরুমে গোসল করার একটা ভিডিও আপনাদের জন্য ডেডিকেট করতে, তাই আমি আজ বাথরুমে চলে এসেছি আপনাদের জন্য একটা টিকটক ভিডিও তৈরি করতে। আশা করি আপনারা আমাকে এই অবস্থায় দেখে খুবই খুশি হবেন। আমার এই ভিডিওটি আমার টিকটক ফ্রেন্ড রিমনের উদ্দেশ্যে ডেডিকেট করছি। আর যারা যারা আমার কাছে টিকটক ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আমি আপনাদের কথা মাথায় রেখে আপনাদের জন্য আরো সুন্দর সুন্দর টিকটক ভিডিও আপলোড করব। রোশনি যখন বাথরুমে ঢুকে টিকটক ভিডিও করছিল তখন কাজের ছেলে ফাহিম রুম ঝাড়ু দিতে দিতে বাথরুমের সামনে চলে এলো। সে হঠাৎ বাথরুমের ভেতর থেকে রোশনির কথাগুলো শুনতে পেল, তাই সে রুম ঝাড়ু দেওয়া বাদ দিয়ে বাথরুমে উকি দিল। দেখলো রোশনি কাপড় চোপড় টিকটক ভিডিও করছে। এমন সময় সেখানে আসলো রেশমি। রেশমি হচ্ছে অত্র বাসার মালিকের ছোট বোন, আর রোশনি হচ্ছে বাড়িওয়ালার ছোট বোন। রেশমি ফাহিমকে বাথরুমে উকি দিতে দেখে খোঁচা দিয়ে বলল, কিরে ফাহিম, এখানে কি দেখছিস? ফাহিম চমকে উঠে বলল, আপা দেখেন রোশনি আপা কাপড় চোপড় ভিডিও করছে। রেশমি তখন উকি দিয়ে দেখলো ফাহিম যা বলছে তাই ঠিক, তাই সে তাড়াতাড়ি করে ভাবির কাছে গেল। ভাবি যখন রান্নাঘরে রান্নাবান্নার কাজ করছিল রেশমিকে আসতে দেখে বলল, এতক্ষণে ঘুম ভেঙেছে? এই সংসারে তো আমাকে দাসীবান্দি করে এনেছে, সবার কাজ আমাকেই করতে হবে। আমার বোন আসার পর থেকে এখন নবাবজাদি আর কোনো কাজ করবে না। ভাবি প্রায় সময় রেশমিকে দেখলে এভাবে বকবক করতে থাকে। রেশমি বুঝতে পারলো ভাবির এই মুহূর্তে মাথা গরম, তাই সে কোনো কথা না বলে যখন চলে যাচ্ছিল তখন আবার ভাবি বলল, কি ব্যাপার, কি জন্য এসেছিস? কিছুই না বলে চলে যাচ্ছিস কেন? এসেছিলাম একটা কথা বলতে, মনে হচ্ছে তোমার মাথা গরম তাই চলে যাচ্ছি। আমার মাথা তো সবসময় গরম থাকে, আমি তো এমনই। তোর ভাই বলে আমাকে নাকি এ সংসারে আনার পর থেকেই এই সংসারের শান্তি নষ্ট হয়েছে। আমি নাকি সবসময় বকবক করি, বলি দুই একটা হাতের কাজ করলে কি এমন অসুবিধা হয়? সারা দিন বই নিয়ে পড়ার নাম করে পড়ার টেবিলে বসে থাকিস। এখন কি জন্য এসেছিস বল? ভাবি তোমার বোন বাথরুমে কাপড় চোপড় খুলে টিকটক ভিডিও করছে। কথাটা শুনে রেশমি ভাবির মাথা আরো গরম হয়ে গেল, তাই সে বলল, কি বলিস, রোশনির কি মাথা খারাপ হয়ে গেছে? বাথরুমে ঢুকে টিকটক ভিডিও করছে মানে? হ্যাঁ ভাবি, তুমি বিশ্বাস না করলে নিজেই দেখতে পারো। শেষ পর্যন্ত রেশমির কথা শুনে ভাবি তড়িঘড়ি করে বাথরুমের দিকে গেল। ভাবি বাথরুমের সামনে এসে বাথরুমে উকি দিতে যাবে এমন সময় রোশনি গোসল সেরে বের হয়েছে। রোশনিকে গোসল করে বের হতে দেখে ভাবির চোখ কপালে উঠে গেল। কি ব্যাপার আপা, তোরা সবাই আমার বাথরুমের দরজার সামনে কেন? তুই কি বাথরুমের ভেতরে কাপড় চোপড় খুলে টিকটক ভিডিও বানাচ্ছিস? রোশনি ব্যাপারটা বুঝতে পারলো, তাই অস্বীকার করে বলল, ছি ছি আপা, আমি টিকটক ভিডিও করি সেটা ঠিক আছে, কিন্তু কাপড় চোপড় খুলে ভিডিও করবো অতটা আহম্মক আমি নই। আর এই ধরনের আজগুবি কথা তোমাকে কে বলেছে? সাথে সাথে ভাবি তেলে বেগুনে জ্বলে বলল, কে আবার? তোর দুলাভাইয়ের গুণধর বোন এই রেশমি বলেছে। অথচ রেশমি নিজের চোখে দেখেছে রোশনিকে কাপড় চোপড় খুলে টিকটক ভিডিও করতে, যেটা সাক্ষী কাজের ছেলে ফাহিম। কিন্তু এখন বোনের সামনে আলবাত সে মিথ্যা বলছে। কিছুটা অবাক হলো রোশনি। ভাবি রেশমির দিকে তাকিয়ে বলল, কিরে তুই না বলেছিলি আমার বোন বাথরুমে হয়ে টিকটক ভিডিও করছে? এখন তো দেখছি সে গোসল করে বের হয়েছে। এত বড় ডাহা মিথ্যা কথা আমার বোনের নামে তুই বলতে পারলি কিভাবে? রেশমি তখন কাপা কাপা গলায় বলল, ভাবি শুধু আমি না, কাজের ছেলে ফাহিমও দেখেছে। সাথে সাথে রোশনি বলল, বেআইন তুমি তো দেখছি এই বাড়ি থেকে আমাকে বিতাড়িত করার জন্য আটঘাট বেঁধে নেমেছ। আমি গোসল করছি আর তুমি বলতে চাচ্ছ আমি কাপড় চোপড় খুলে টিকটক ভিডিও করছি, যার সাক্ষী হিসাবে তুমি ফাহিমকে মিথ্যা শিখিয়ে তৈরি করে রেখেছ। বিশ্বাস করো ভাবি, আমি এক বিন্দু মিথ্যা বলছি না। বিশ্বাস না হলে তুমি এক্ষুনি ফাহিমকে জিজ্ঞাসা করতে পারো। আচ্ছা চল এক্ষুনি ফাহিমকে জিজ্ঞাসা করব। বলেই ভাবি, রোশনি এবং রেশমি ফাহিমের উদ্দেশ্যে চলে গেল। ফাহিম তখন ড্রয়িং রুমে সোফা ঝাড়ছিল। এমন সময় ওরা সবাই সেখানে আসে। সবাইকে এভাবে আসতে দেখে ফাহিম কিছুটা ভয় পেয়ে যায়। ভাবি ফাহিমের সামনে গিয়ে বলল, এই তুই বাথরুমে উকি দিয়ে কি দেখেছিস বল? ভাবি এমন ধমকে ফাহিম অনেকটা ঘাবড়ে গেল, কারণ সে জানে এখন যদি সে বাথরুমে উকি দিয়েছে সেটা ভাবির কাছে বলতে যায় তাহলে নিশ্চিত তার চাকরিটা যাবে। তাই সে মিথ্যা বলল, না আপা আমি কিছু দেখি নাই তো, আমি তো রুম ঝাড়ু দিচ্ছিলাম, আমি বাথরুমে উকি দিতে যাব কোন দুঃখে? সাথে সাথেই ভাবি রেশমির দিকে তাকিয়ে বলল, এর পরেও কি তোর আর কিছু বলার আছে রেশমি? শুধু শুধু আমার নিরপরাধ নির্দোষ বোনটার নামে মিথ্যা কলঙ্ক দিতে তোর জিওবা একটু আটকালো না? বোনের সাথে তাল মিলিয়ে রোশনিও বলল, না আপা, আমিও অনেকদিন ধরে দেখছি আমি তোদের এখানে থেকে লেখাপড়া করছি বলে দুলাভাইয়ের বোন আমাকে সহ্যই করতে পারছে না। আপা তুই দুলাভাইকে বলে দিস আমি আমার বাপের বাড়িতে চলে যাব, এখানে থাকলে বেআইন আমার নামে আরো নানা রকমের কলঙ্ক রটাবে। বলেই সে ওখান থেকে চলে গেল। ভাবি ওর আগে কর্মর করতে করতে বলল, আজ আসুক তোর ভাই, দেখি এটার কি ধরনের বিচার করে। যদি সঠিক বিচার না করেছ তো তাহলে আমার বোনের সাথে আমিও এই বাড়ি ছেড়ে চলে যাব। বলেই ভাবিও সেখান থেকে চলে গেল। রেশমি তখন ফাহিমের দিকে তাকিয়ে আছে। রেশমির এভাবে তাকিয়ে থাকতে দেখে ফাহিম কিছুটা ভয় পেয়ে সেখান থেকে ধীরে ধীরে চলে গেল। বিকেলবেলা ভাবি খাটের উপর মন খারাপ করে বসে আছে। এমন সময় ওনার স্বামী মমিন সাহেব অফিস থেকে ফিরেছেন। মমিন সাহেব স্ত্রীর এমন অবস্থা দেখে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার রাজিয়া, তুমি মন খারাপ করে বসে আছো কেন? রাজিয়া বেগম কোনো কথা না বলে গাল ফুলিয়ে বসে আছে দেখে
মমিন সাহেব ওনার কাছে গেল, মাথায় হাত দিয়ে বলল, শরীর খারাপ নাকি? রাজিয়া বেগম মাথা থেকে হাতটা সরিয়ে দিয়ে বলল, শরীর খারাপ না, মন খারাপ। কেন, তোমার মনের বনে হানা দিয়েছে কে? দেখো মমিন, ইয়ার কি করবে না, আমার মনের বনে কেউ হানা দেয়নি। আমার ছোট বোনকে এখানে রেখে লেখাপড়া করাচ্ছি বলে তোমার বোনের সহ্য হচ্ছে না। রোশনি আবার কি করলো? আমার বোনটা না হয় টিকটক ভিডিও করে, তাই বলে তার নামে এত বড় মিথ্যা অপবাদ দিতে পারলো তোমার বোন? আহা, কি হয়েছে সেটা তো বলবে। তারপর রাজিয়া বেগম স্বামীর কাছে সব কথা ইনিয়ে বিনিয়ে বলতে লাগলো। সব কথা শোনার পর মমিন সাহেব বলল, আচ্ছা তুমি টেনশন করো না, আমি রেশমিকে শাসিয়ে দিব। এখন অফিস থেকে এসেছি, আমার জন্য একটু নাস্তা পানির ব্যবস্থা করো। তারপর রাজিয়া বেগম চোখ মুছতে মুছতে রান্নাঘরের দিকে চলে গেল। সন্ধ্যার সময় রেশমি পড়ার টেবিলে বসে পড়ছিল। এমন সময় তার ভাই মমিন সাহেব এক কাপ চা পান করতে করতে সেখানে এসে বলল, কিরে রেশমি, তোর কি অবস্থা? এই তো ভাইয়া ভালো। তুই নাকি রোশনির নামে আজে বাজে কথা রটাচ্ছিস? ভাইয়ের মুখে কথাটা শুনে রেশমি বুঝতে পারল ভাবি নিশ্চয়ই তার নামে অনেক কথা লাগিয়েছে। তাই সে সত্য কথাটা ভাইয়ের কাছে যখন বলতে যাবে তখনই ভাইয়া তাকে থামিয়ে দিয়ে নানাভাবে শাসাতে লাগলো। আর রেশমি ভাইয়ের বকা খেয়ে মাথা নিচু করে কাঁদতে লাগলো। পরদিন সকালবেলা রেশমি ও রোশনি দুজনেই স্কুলে যাচ্ছিল। ওরা রাস্তা দিয়ে কিছু দূর যাওয়ার পর একটা 3 রাস্তার মুখে এসে রোশনি বলল, বেআইন তুমি স্কুলের দিকে যাও। কেন, তুমি স্কুলে যাবে না? আমার একটা জরুরি কাজ আছে। আর শোনো, আমি যে স্কুলে যাচ্ছি না এই কথা যেন ঘরে আপা কিংবা দুলা ভাই কেউই যেন না জানে। যদি ওনারা জানতে পারে তাহলে তোমার সাথে চিরদিনের জন্য আমার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। আর তুমি তো ভালো করেই জানো তুমি 100টা বলেও আমার আপাকে বিশ্বাস করাতে পারবে না। যেটা আমি একটু কেঁদে বললে আপা বিশ্বাস করবে। সুতরাং আমি কি বলতে চেয়েছি নিশ্চয় বুঝতে পেরেছ। বোন, তুমি প্রতিদিন এভাবে স্কুল ফাঁকি দিয়ে যে টিকটক করতে যাও সেটা আমি ভালো করেই জানি, কিন্তু এতে তো তোমার রেজাল্ট খারাপ হবে। রোশনি তখন একটা হাসি দিয়ে বলল, শোনো বেআইন, এই পৃথিবীতে যারা টিকটক, ফেসবুক, ইউটিউবে ভাইরাল হয়েছে তারা নিজের প্রতিভা দিয়েই হয়েছে, লেখাপড়া বা সার্টিফিকেট দিয়ে হয়নি। আর লেখাপড়া বা চাকরি করে ক টাকাই বা বেতন পাওয়া যায়? খবর নিয়ে দেখো, একজন ফুড আপ্পি কিংবা ব্লগার আপা প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম করছে। তাই আমিও টিকটক করে ভাইরাল হতে চাই। আর একবার ভাইরাল হয়ে যেতে পারলে তারপর ফেসবুকে একটা পেজ খুলে অনেক টাকা ইনকাম করতে পারবো। বোন, আল্লাহ তাআলা যদি তোমার কপালে বড়লোক হওয়ার তৌফিক দিয়ে রাখে তাহলে তুমি চাকরি করেও বড়লোক হতে পারবে। টিকটক ও ফেসবুকের নামে এসব বেহায়াপানা করতে হবে না। রেশমির কথা শুনে রোশনির মাথাটা গরম হয়ে গেল। তাই সে কিছুটা মন খারাপ করে বলল, তোমাকে ওসব বুঝিয়ে লাভ নেই। যেগুলো বুঝবে না ওটা নিয়ে পাকনামো করতে আসবে না। যেটা বলেছি সেটা মনে রেখো। আপার দুলাভাই যেন এই বিষয়ে জানতে না পারে। বলেই রোশনি টিকটক করতে করতে চলে গেল। আর রেশমি স্কুলের উদ্দেশ্যে চলে গেল। রেশমি কিছু দূর যাওয়ার পর দেখলো তার জন্য অপেক্ষা করছে তার বান্ধবী প্রিয়া। প্রিয়াও স্কুলে না গিয়ে টিকটক করার জন্য রোশনির অপেক্ষায় দাঁড়িয়ে আছে। রোশনি কাছে যেতেই রিয়া বলল, বান্ধবী এতক্ষণ দেরি করলি কেন? আর বলিস না, আমার দুলাভাইয়ের বোন একটা আছে না, গেও ভূত, তাকে ফাঁকি দিয়ে আসতে আমার একটু লেট হয়ে গেছে। এখন বল কোথায় গিয়ে টিকটক করবি? গতকাল আমার টিকটকটা তেমন একটা ভিউজ হয়নি, তাই ভাবছি আজ নদীর পাড়ের দিকে গিয়ে নতুন আইডিয়া নিয়ে কয়েকটা টিকটক করব। প্রিয়ার কথা শুনে রোশনি বলল, আমি কিন্তু সবসময় ফেভারিট কিছু চিন্তা করি। যেমন গতকাল বাথরুমে ঢুকে বিবস অবস্থায় একটা টিকটক করেছি। আমি শিওর এই টিকটকটা ছাড়ার সাথে সাথে অ্যাঞ্জেল রোশনি ভাইরাল হয়ে যাবে। আচ্ছা এখন চল, তোর জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে আমার অনেক ক্ষুধা পেয়েছে, কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে কিছু খাই। বলে ওরা একটা রেস্টুরেন্টের খোঁজে চলে গেল। রোশনি আর প্রিয়া যখন একটা রেস্টুরেন্টে ঢুকলো তখন সেখানে আগে থেকে নাস্তা করছিল দুজন ভাইরাল টিকটকার। এদের একজনের টিকটকের আইডির নাম সুইট মুন্না এবং অন্যজনের টিকটক আইডির নাম ফেমাস বাবু। দুজনেই উক্ত রেস্টুরেন্টে বসে যখন নাস্তা করছিল ওদের দেখে দুই টিকটকার কুইন প্রিয়া ও অ্যাঞ্জেল রোশনি থমকে দাঁড়ালো। রোশনি, ওনাদেরকে চিনতে পেরেছিস? কেন চিনবো না, একজন হচ্ছে টিকটকার সুইট মুন্না আর অন্যজন হচ্ছে ফেমাস বাবু। কবে যে ওনাদের মতো এত ফেমাস টিকটকার হব সেটা শুধু আল্লাহই জানে। এত কথা না বলে চল ওনাদের সাথে পরিচিত হই। ওনারা যদি আমাদেরকে একটু সাপোর্ট করে তাহলে আমরাও ফেমাস হয়ে যাব। যেমন কথা তেমন কাজ। ওরা দুই বান্ধবী গিয়ে ওনাদের পাশে বসলো। রোশনি বলল, হাই ভাইয়া, আমরা কি আপনাদের সাথে একটু পরিচিত হতে পারি? সুইট মুন্না বলল, ডেফিনেটলি পারো, যদিও বা ছেলে হলে আমরা অতটা কথা বলি না। যেহেতু তোমরা মেয়ে তোমাদের সাথে অবশ্যই কথা বলবো, কারণ আমরা ভক্তদের ব্যাপারে বরাবরই রেসপন্সিবল। তারপর বাবু আর মুন্না প্রিয়া ও রোশনির সাথে হাত মেলালেন। রোশনি বলল, ভাইয়া আমরা দুজনও আপনাদের দুজনের মতো ছোটখাটো টিকটকার, বাট এখনো ভাইরাল হতে পারিনি। আপনারা কি আমাদেরকে একটু হেল্প করবেন? ফেমাস বাবু বলল, হোয়াই নট, আমরা তো বরাবরই নতুনদেরকে সাপোর্ট দিয়ে থাকি। তারপর ওরা সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করতে লাগলো, সেলফি তুলতে লাগলো এবং একজনের মোবাইল নাম্বার আরেকজনকে প্রদান করতে লাগলো। সেদিন রাতে রোশনি ও রেশমি শুয়েছিল। যদিও বা রেশমি আপন মনে ঘুমোচ্ছিল, কিন্তু রোশনি শুয়ে শুয়ে মোবাইল টিপছিল। হঠাৎ তার মনে পড়লো সুইট মুন্নার কথা। তাই সে টিকটকার সুইট মুন্নার মোবাইল নাম্বারটা বের করে তাকে ফোন করলো। তখন একটা রুমে খাটের উপর শুয়েছিল সুইট মুন্না ও ফেমাস বাবু। সত্যি কথা বলতে সুইট মুন্না ও ফেমাস বাবু দুজনেই কলেজে পড়ার নাম করে একটা ফ্ল্যাট বাসা নিয়ে
ওখানে একসাথে থাকে। দুজনেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মোটামুটি ভাইরাল। ওদের জীবন চলে বিভিন্ন রকম শোরুম উদ্বোধন করে, আর ফেসবুক ইউটিউব থেকে টুকটাক ইনকাম করে। এত রাতে কল এসেছে দেখে ফেমাস বাবু বলল, সারা রাত তোর মোবাইলে এত কল আসে কেন? মোবাইলটা বন্ধ করে ঘুমোতে পারিস না? সুইট মুন্না বিরক্ত হয়ে মোবাইলটার দিকে তাকিয়ে বলল, আরে এটা তো ওই মেয়ে। কোন মেয়ে? আরে আজকে রেস্টুরেন্টে যে দুটো মেয়ের সাথে কথা হয়েছিল ওখানকার হ্যাংলা পাতলা করে মেয়েটা। রিসিভ কর, কি বলে দেখ, আর সুন্দর করে পটানোর চেষ্টা করবি। আমি পারবো না, পারলে তুই পটা। আরে বেটা, দুজনের মধ্যে যে কোনো একজনকে পটাতে পারলেই তো হবে। তাড়াতাড়ি রিসিভ কর, না হলে আবার লাইন কেটে যাবে। শেষে তোর থেকেই ফোন করতে হবে। বাবুর কথা শুনে মুন্না তাড়াতাড়ি কলটা রিসিভ করলো। অপর প্রান্ত থেকে রোশনি বলল, ভাইয়া কি ঘুমিয়ে পড়েছেন? না, এখনো ঘুমোয়নি। কি করছেন? বিদেশে আমাদের অনেক ভক্ত রয়েছে তো, রাতে তাদের সাথে চ্যাটিং করি। আপনাদের জীবন ধন্য ভাইয়া, আপনারা বাংলাদেশ পেরিয়ে বিদেশেও সমান জনপ্রিয়। আমি যে কখন আপনাদের মতো এত ফেমাস হব, হতে পারবে? তোমার টিকটক আইডি ঘুরে দেখেছি, তোমাদের ভিডিও করার স্টাইলটা একটু চেঞ্জ করতে হবে। ভাইয়া আপনারা যদি হেল্প করেন তাহলে অবশ্যই পারবো। তোমাদের ট্রেনিং করতে হবে, গ্রুমিং করতে হবে, তবেই তোমাদের ভিডিও ভাইরাল হবে। ভাইয়া আমি আমাকে আপনার হাতে সঁপে দিয়েছি, আপনি যেভাবে বলবেন আমি সেভাবেই করব। প্লিজ ভাইয়া আমাকে একটু ভাইরাল করে দিন, তাহলে তো তোমাকে আমাদের অফিসে চলে আসতে হবে। অবশ্যই যাব। তারপর সে রাতের মতো তারা বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে থাকে। পরদিন রোশনি টিকটকে ভাইরাল হওয়ার জন্য বাড়ি থেকে পালিয়ে যায়। রোশনির জন্য রাস্তার পাশে অপেক্ষা করে সুইট মুন্না ও ফেমাস বাবু। রোশনি এসে বলে, ভাইয়া আমি টিকটকে ভাইরাল হওয়ার জন্য বাড়ি থেকে পালিয়ে এসেছি। ভালো কাজ করেছো, ঘরের ভেতর বসে থাকলে তুমি ভাইরাল হবে কি করে? আর একবার যদি ভাইরাল হয়ে যেতে পারো তাহলে পুরো দুনিয়া থাকবে তোমার পায়ের নিচে। ফেমাস বাবুর কথার তালে তাল মিলিয়ে সুইট মুন্না বলল, আমাদের দেখো, আমরা কত ফ্যাশনেবল লাইফ লিড করি, আমাদের টাকা পয়সা সুনাম যশ খ্যাতির কোনো অভাব নেই। দুজনের কথা শুনে রোশনি বলল, তাই তো আমি আপনাদের কাছে চলে এসেছি, আপনারা দুজন মিলে আমাকে ভাইরাল করে ছাড়বেন। আচ্ছা এখন আমি থাকবো কোথায়? কেন, আমাদের অফিসে থাকবে। আমাদের দুজনের সাথে থাকতে তোমার কোনো আপত্তি নেই তো? তোমার ভিতর যদি জড়তা থাকে তাহলে তুমি ভাইরাল হতে পারবে না, আর নিজেকে উজাড় করে দিলে ভক্তদের হৃদয়ে তুমি উজাড় ভালোবাসা পাবে। শেষ পর্যন্ত দুজনের কথাই রাজি হয়ে রোশনি ওদের সাথে ওদের অফিসে চলে গেল। রোশনি রাতে ঘুমোতে এসে দেখে খাটের উপর মুন্না ও বাবু শুয়ে আছে। রোশনি বলল, ভাইয়া আপনাদের অফিসে তো একটা মাত্র রুম, আমি কোথায় ঘুমোবো? সাথে সাথে ফেমাস বাবু বলল, কোথায় ঘুমোবে মানে? আমাদের দুজনের মাঝখানে ঘুমোবে? ওদের এমন কথা শুনে রোশনি কিছুটা অবাক হয়ে গেল। রোশনিকে অবাক হতে দেখে মুন্না বলল, আরে লাজ লজ্জা থাকলে তুমি ভাইরাল হতে পারবে না। টিকটকের দুনিয়াতে নারী পুরুষ সবাই সমান। নিজেকে উজাড় করে দিয়ে আমাদের দুজনের মাঝে শুয়ে পড়ো, দেখবে তুমি অতি দ্রুত ভাইরাল হয়ে যাবে। শেষ পর্যন্ত ওদের দুজনের কথায় রাজি হয়ে রোশনি দুজনের মাঝখানে ঘুমিয়ে পড়ল। এর 5 মাস পরের ঘটনা। একদিন রাজিয়া বেগম ও মমিন সাহেব ড্রয়িং রুমে বসে রোশনির বিষয় নিয়ে টেনশন করছে। সেখানে রেশমিও ছিল। আমার বোনটি আজ 5 মাস ধরে কোথায় হারিয়ে গেল? আজ যদি তোমার বোন হারিয়ে যেত তাহলে কি তুমি এভাবে ঘরে বসে থাকতে পারতে? আমি তো অনেক জায়গায় খোঁজ খবর নিয়েছি, কোথাও তো তোমার বোনকে খুঁজে পাচ্ছি না। পাশে বসা রেশমি বলল, রোশনি হারিয়ে যাওয়ার পরে প্রায় সময় টিকটকে ভিডিও আপলোড করত, কিন্তু বিগত 3 মাস ধরে তার কোনো টিকটকেও ভিডিও আপলোড হচ্ছে না। আল্লাহ জানে আমার বোনটা বেঁচে আছে নাকি মারা গেছে। এমন সময় দরজায় কলিং বেলের শব্দ হলো। রেশমি দরজা খুলে দেওয়ার জন্য উঠে গেল। রেশমি এসে দরজা খুলতেই দেখলো রোশনি 5 মাসের অন্তঃসত্ত্বা একটা পেট নিয়ে ঘরে প্রবেশ করলো। ড্রয়িং রুম থেকে তা দেখতে পেল রাজিয়া বেগম এবং মমিন সাহেব। ওনারা রোশনিকে দেখে দরজার দিকে উঠে গেল। রাজিয়া বেগম রোশনির কাছে এসে বলল, কিরে রোশনি, তুই এতদিন কোথায় গিয়েছিলি? রোশনি কাঁদতে কাঁদতে তার পেট দেখিয়ে বলল, আপা টিকটকে ভাইরাল হতে গিয়ে ভাইরাল তো হতেই পারলাম না, শেষ পর্যন্ত এটা নিয়ে ঘরে ফিরেছি। হ্যালো ভিউয়ার্স, আমাদের সমাজে অনেক ছেলেমেয়েরা আছে ভাইরাল হওয়ার জন্য উন্মাদ হয়ে যায়, যাদের বেশিরভাগ ক্ষেত্রেই ভাইরাল হতে গিয়ে অসামাজিক কার্যকলাপ শুরু করে। শেষ পর্যন্ত ভাইরাল তো হতেই পারে না, অ্যাডিক্টেড কিংবা চরিত্রের মতো মূল্যবান সম্পদ হারিয়ে নষ্টা ভ্রষ্টা হিসাবে ঘরে ফেরে। আমাদের গল্পটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান, আর গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।